একটি মেয়ে যে ছোটবেলা থেকে পড়াশুনোয় কিন্তু বেশ ভালোই ছিল এবং বাড়ির লোকেরও ছোটবেলা থেকেই মেয়েটির প্রতি একটা এক্সপেকটেশন ছিল যে ও ভালো করে পড়াশুনো করে নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াবে এবং একটা ভালো কোনো জায়গায় ও চাকরি করবে। তো এইরকম এক্সপেকটেশন নিয়েই ছোটবেলা থেকে ওর বাবা-মা ওকে বড় করে এবং ও যেহেতু পড়াশোনায় যথেষ্ট মনোযোগী ছিল, ভালো ছিল, ও কিন্তু স্কুলে ভালোই র‍্যাংক করত। এরপরে যখন ও মাধ্যমিক দেয়, ওর বাড়ি থেকে ওকে বলে সায়েন্স নিয়ে পড়ার জন্য। কিন্তু ওর ১ম দিকে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও ও পরবর্তী সময়ে বাড়িতে জানায় যে ও কমার্স নিয়ে পড়তে চায়। বাড়ির লোক একটু মনঃক্ষুণ্ণ হয়, তো তারপরে ওকে বলে যে ঠিক আছে তুমি তাহলে কমার্স নিয়েই পড়াশোনা করো। এবার কমার্স নিয়ে পড়াশুনো যখন ও কমপ্লিট করে, উচ্চ মাধ্যমিকের পরে ও কলেজে ভর্তি হয়। এবার কলেজে যখন ও ভর্তি হয়, সেই সময় থেকে কিন্তু ওর পড়াশুনো থেকে মনোযোগটা একটু হলেও সরে যায় এবং পড়াশুনো থেকে মনোযোগ সরে ওর এই সাজগোজ অর্থাৎ মেকআপ বা মেকআপ ওরিয়েন্টেড যে কাজকর্মগুলো হয়, যাদের আমরা মেকআপ আর্টিস্ট বলে থাকি, তো সেই বিষয়ে ওর কিন্তু একটা বিশেষ ঝোঁক তৈরি হয় এবং ও যখন বাড়িতে জানায় যে ও মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতে চায়, সেটা নিয়ে পড়াশুনো করতে চায়, ওর বাড়ির লোক কিন্তু সম্পূর্ণ রকমভাবে ওর ইচ্ছেটাকে বিরোধিতা করে এবং বলে যে না, তুমি এই ধরনের মেকআপ আর্টিস্ট নিয়ে কিছু পড়াশুনো করতে পারবে না। তুমি যত চাও হায়ার স্টাডিজ করতে পারো, কিন্তু সেটা তোমার যেটা নিয়ে তুমি পড়াশোনা করছো সেই একাডেমিক্স এর মধ্যেই হতে হবে, অন্য কিছু করা যাবে না। যাই হোক, তো এইরকম করে অনেক কষ্ট করে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ওর একেবারেই ইচ্ছে হয় না যে ও মাস্টার ডিগ্রি করবে এবং ও বাড়িতে পরিষ্কার জানায় যে ওর পক্ষে মাস্টার ডিগ্রি করা সম্ভব নয়। ও যা করবে সেটা এই মেকআপ আর্টিস্ট নিয়েই ও করতে চায়। ও জীবনে একজন মেকআপ আর্টিস্ট হতে চায়। এই নিয়ে বাড়িতে ক্ল্যাশ শুরু হয়। ও বাড়ির অমতেই, যাকে বলে, একটা জায়গায় ও মেকআপ আর্টিস্টের কোর্সে ভর্তি হয় এবং সেখান থেকে কিন্তু খুব ভালোভাবেই ও কাজটা শিখে নেয়। এরপরে ও যখন আস্তে, আস্তে কাজ শুরু করে, বাড়ি থেকে কিন্তু প্রচণ্ড রকমভাবে বিরোধিতা করতে থাকে যে, "তোর বাড়িতে সকলে ভালো, ভালো চাকরি করে, আত্মীয়স্বজনের ছেলেমেয়েরা সবাই ভালোভাবে সুপ্রতিষ্ঠিত। আর তুই সেই জায়গায় লোকের বাড়ি, বাড়ি গিয়ে লোককে সাজাবি? এটা কোনো কাজ হলো?" এইরকম কথা ওকে বলতে থাকে। এরপরে ও বাধ্য হয়ে কিন্তু বাড়ি ছাড়ে এবং নিজের টাকায় কিন্তু একটা বাড়ি ভাড়া নিয়ে ওখানে থাকা শুরু করে এবং সেই জায়গা থেকে কিন্তু ওর জীবনে একটা অত্যন্ত ভয়ঙ্করতম অধ্যায় শুরু হয়, যেটা আপনারা এই এপিসোডে শুনতে পাবেন। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকেই পুরো ঘটনাটা ১ম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি, আপনাদের এই ঘটনাটা ভীষণ, ভীষণ ইন্টারেস্টিং লাগবে। এটা কিন্তু সত্যি একটা ভীষণ ভয়ের ঘটনা। তো কেউ কোথাও যাবেন না। আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয়, সেগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো, সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেইল আইডি মেনশন আছে। তো সেই ইমেইল আইডিতে ইমেইল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর ৫ টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরো অনেক, অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলবো, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন, কিছু সঙ্গত কারণের জন্য উনি ওনার নিজের আসল নামটা ব্যক্ত করতে বারণ করেছেন। তো অবশ্যই আমি এখানে ঘটনাটা বলতে গিয়ে ওনার আসল নামটা আমি বলব না। তো জায়গাটা আমি অবশ্যই বলব। কেউ যদি জেনে থাকেন বা কারোর যদি আ মনে হয় যে হ্যাঁ, এই জায়গাটা সম্পর্কে বা এই বিষয়টা সম্পর্কে আপনারা জানেন, তো অবশ্যই কমেন্টে কিন্তু লিখতে পারেন। তো আপনাদেরকে আমি ১ম এই বললাম আ ওর পারিবারিক যে ব্যাপারটা ছিল সেই বিষয়টা সম্পর্কে। ও পড়াশোনায় ছোট থেকে খুব ভালো ছিল।
তো বাড়ির লোক ভেবেছিল পড়াশুনো করবে, চাকরি করবে, এরকম একটা কিছু চিন্তাভাবনা ছিল। কিন্তু যখন থেকেই ও মেকআপ আর্টিস্ট হব এটা বাড়িতে বলে, তখন থেকেই কিন্তু একটা মতবিরোধ তৈরি হয়। তো যখন ও কাজ করা আস্তে আস্তে শুরু করে, তো দেখছে যে ওর বাড়ি কিন্তু বারুইপুরের দিকে ছিল। এবার বারুইপুর থেকে কলকাতা বা তার আশেপাশের জায়গাগুলোয় ও বেশি কাজ পাচ্ছিল। তো সেই জন্য ও চিন্তা করে যে ও এখন যে পরিমাণ টাকা রোজগার করছে, তো সেই পরিমাণ টাকায় কিন্তু ওর পক্ষে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকাটা সম্ভব। খুব বেশি দামি হয়তো বাড়ি ভাড়াও নিতে পারবে না, তবে ওর একার জন্য একটা বাড়ি হলেও সুবিধে হয়। এবং ওকে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে ফিরতে হতো। তো বারুইপুর যেহেতু অনেকটা দূর, তো সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হতো, ওর কিন্তু বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। এবার সেটা নিয়েও বাড়িতে একটা অশান্তি হতো যে এত রাত করে মানুষকে সাজিয়ে, মানুষের অনুষ্ঠানে সাজিয়ে ও বাড়ি ফিরতে রাত করে ফিরছে। তো সবকিছু মিলিয়েই ও একটা মধ্যবর্তী একটা জায়গায়, যেখান থেকে ওর কাজের দিকটাও সুবিধা হবে, কখনো কখনো ইচ্ছে হলো বাড়িও যেতে পারবে, এইরকম একটা জায়গায় কিন্তু ও বাড়ি ভাড়া নেয়। এবার এই যেখানটায় ও বাড়ি ভাড়াটা নিয়েছিল, সেই বাড়ি যেখানটা আর কি ছিল, বাড়িটা কিন্তু খুব ছোট ছিল। দোতলা একটা বাড়ি, এবং নিচে খুব ছোট ছোট দুটো ঘর, এবং ওপরেও ছোট ছোট দুটো ঘর। এবারে ও যেটা লিখেছে বাড়িটা সম্পর্কে, সেটা এবার আমি আপনাদের বলি। ওর যেহেতু খুব বেশি জায়গার দরকার নেই, তো সেই জন্য ওর কিন্তু ওই একতলার বাড়িতে ভাড়াটা সেটা পছন্দ হয়েছে এবং ও সেখানে শিফট করে। এবার যার ওই বাড়িটা ছিল তিনি কিন্তু নিজে ওই বাড়িতে থাকতেন না। তিনি দুটো তলাই ভাড়া দিয়েছিলেন। নিচ তলাটায় ও থাকতো, আর উপরের তলায় ও যেটুকু মানে খুব বেশি ওর সাথে কথা হতো না, কারণ ও একটা ইনস্টিটিউশন থেকে আবার ফার্দার মেকআপ আর্টিস্টের কোর্স করতো। সারাদিন ও বিভিন্ন রকমের কাজকর্মের সাথে যুক্ত থাকতো। তো সেই জন্য ওর সাথে সেরকম গল্প আড্ডা কখনোই ওপরে হয়নি। কিন্তু ও যেটুকু দেখেছিল যে ওপরে একজন ভদ্রমহিলা, তিনি আর তার মেয়ে থাকেন। তিনি আর তার মেয়ে ওখানে থাকতেন, এবং মাঝে মধ্যে ওই ভদ্রমহিলা আবার ওপরটা তালা দিয়ে তিনিও খুব সম্ভব কোনো কর্মসূত্রের জন্য ওইখানে থাকতেন, এবং মাঝে মধ্যে ওই ভদ্রমহিলার হাজবেন্ডও আসতেন এবং দেখতো মাঝে মধ্যে ওনার হাজবেন্ড এসেছে। আবার কখনো কখনো উনি ছুটি ছাটা থাকলে একবারে মেয়েকে নিয়ে ৩-৪ দিনের জন্য বেরিয়ে যেতেন। এবার ওর সাথে খুব একটা যে ওই ওপরে যে ভদ্রমহিলা থাকতেন তাদের কথাবার্তা খুব একটা কোনোদিনই হতো না, কারণ ওই ভদ্রমহিলাও খুব বিজি থাকতেন। এইবারে ও যখন এই বাড়িটায় শিফট করে গেল, তখন কিন্তু আস্তে আস্তে ওর নিজের কাজকর্ম মানে আরো ভালোভাবে ও করতে পারতো। অনেক সময় একটু দূরের দিকের কোনো ক্লায়েন্ট হলেও সেটা নিত না, যেহেতু ওর বাড়ি বারুইপুরে, তো ওর মানে যাতায়াতের একটা সমস্যা ছিল। তো সেই কারণের জন্য অনেক কাজ কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও ওকে ছেড়ে দিতে হতো। এবার যেটা হলো সেটা হচ্ছে যে ও সেই কাজগুলো নেওয়া শুরু করলো। এবার ওর কাজও ঠিকমতো চলছে, একটা জায়গায় ইনস্টিটিউশনেও ভর্তিও হয়েছে, সেখানেও ফার্দার কোর্স করছে। তো বাড়িতে অবশ্যই ওর বাড়ির লোকেরা মানে ওর বাড়ি থেকে ছেড়ে চলে আসা বিষয়টাকে খুব একটা যে মেনে নিয়েছিল সেটা নয়। তো সেটা নিয়ে একটা মোটামুটি ঝামেলা চলছিলই, এবং ওর বাড়ির সাথে কিন্তু ওর একটা মানে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল এই মনোমালিন্যের কারণে। যাই হোক, এইভাবে চলছে। এবার যে জায়গাটায় বাড়িটা ছিল, সেই জায়গাটা এবার আপনাদেরকে বলি। সেই জায়গাটাও কিন্তু এই ঘটনার সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। বাড়িতে মানে যে জায়গাটার মধ্যে বাড়িটা ছিল সেটা কিন্তু বেশ একটা জমজমাট এরিয়া। কিন্তু ওই রাস্তা থেকে মানে মেন যে রাস্তা, সেই মেন রাস্তা থেকে একটা ছোট রাস্তা ঢুকে গেছে, এবং সেই ছোট রাস্তা থেকে দুদিকে দুটো গলি চলে গেছে, এবং গলিটায় ঠিক ৩টে থেকে ৪টে বাড়ি রয়েছে, এবং সেটা পুরো ডেড এন্ড। এরপরে আর কিছু নেই, একটা বিশাল বড় একটা ফ্যাক্টরি মতোর একটা পাঁচিল রয়েছে। এবার ওই যে গলিটা রয়েছে সেই গলিতে কিন্তু লাইট ছিল, লোকজনের বাড়ি আছে, এবং প্রত্যেকটাই ওরকম একতলা থেকে দোতলা ছোট ছোট বাড়ি। এবার ওই জায়গাটায় মানে যেহেতু একটা বড় রাস্তা, সেখান থেকে একটা মধ্যবর্তী গলি ঢুকে গেছে, সেখান থেকে আবার সাব গলি চলে গেছে ছোট ছোট, এবং সেই ছোট গলির ভিতরে ৩টে থেকে ৪টে বাড়ি। তো সেই কারণে না ওই জায়গাটায় আলো থাকতো, সবই থাকতো, কিন্তু বেশ পিসফুল একটা এনভায়রনমেন্ট। মানে মেন রোড দিয়ে হয়তো অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, গাড়ির আওয়াজ, টোটোর আওয়াজ,
অটোর আওয়াজ। কিন্তু ওর যেখানটায় আর কি ঘরটা ছিল সেটা খুব মানে নিরিবিলির মধ্যে। এবার এই জন্যও কিন্তু ওর আরো এই বাড়িটা পছন্দ। আর রাস্তাটাও উঁচু ছিল, এমন নয় যে নিচু রাস্তা, সেরকম কিছু নেই। এবার ওর ব্যাপারটা কি হতো, ওর মানে মেন ঘর একটা ছিল, সেখানে ও নিজে থাকতো। আর ওর মেকআপের যত জিনিসপত্র ছিল বা মাঝে ওর দু একটা স্টুডেন্টকে মাঝে মধ্যে বাড়িতে ডেকে ও কিছু স্টুডেন্টকে ক্লাস করাতো। তো সেগুলোই ছোট্ট যে আরেকটা ওর সাথে ঘর ছিল, মানে দুটো ঘরই ছোট। একটা ঘর তাও একটু বড় আর অন্য ঘরটা একদমই ছোট। তো সেইখানে ও ক্লাস করাতো। আর ওখানেই একটা টেবিলে ও ছোট্ট একটা সেট আপ করে সেখানে টুকটাক রান্নাবাড়ি করতো। এবারে ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে যে ওর তো এইভাবে চলছে এবং বাড়িতেও মানে ওর সাথে হয়তো পরিবারের দিনে হয়তো 10 থেকে 15 মিনিট কথা হতো, এর থেকে বেশি কথা হতো না। এবার ঠিক ওর বাড়িটা মানে ও যেখানটা আর কি ভাড়া থাকতো সেই একতলার ঠিক প্যারালালি আর একটা বাড়ি ছিল এবং সেই বাড়িটাও খুব ছোট বাড়ি, বেশ পুরনো। মানে বাড়িটা ছোট বলতে কনস্ট্রাকশনটা ছোট, কিন্তু জায়গাটা বেশ বড়, মানে গাছপালা আছে। আর ওই বাড়িতে একটা বয়স্ক দম্পতি থাকতেন। এবার মাঝে মধ্যে কি হতো, ও যখন ওই ছোট ঘরের দিকটায় থাকতো সেই জানলা থেকে ওদের জানলাটা দেখা যেত। আর ও মাঝে মধ্যে দেখতো যে ওই বয়স্কা যে ভদ্রমহিলা, যথেষ্ট বয়স আর কি তার, তো তিনি মাঝে মধ্যে তাকিয়ে থাকতো, ওকে দেখে হাসতো, হাত নাড়াতো। তো ও ভাবতো যে এত বয়স্ক একজন মহিলা, মানে একদম অনেক বয়স আর কি তার, 60 অনেক দিন আগেই হয়ে গেছে। তো ও মাঝে মধ্যে হাসতো। এবার এইভাবে টুকটাক মানে কমিউনিকেশন হয় এবং তারপরে একদিন কি হয়, একটু রাত করে বাড়ি ফেরে, সেদিন ওর একটা কাজের চাপ ছিল। তো ওই বয়স্কা মহিলা যিনি ছিলেন তিনি হঠাৎ করেই মানে রাতে ওর ঘরের কাছে আসে এবং এসে ওকে জানলার সামনে এসে বলছে যে একটুখানি দরজাটা খোলো, তোমার জন্য একটু খাবার এনেছি। এবার ও তো খুব অবাক হয়ে গেছে যে কলকাতা শহরে এভাবে মানে কেউ কারোর জন্য খাবার এনে দিয়েছে। আর তার মধ্যেও বুঝতে পারতো যে ওই বয়স্কা মহিলাটি খুবই ভালো, ওকে দেখে হাসতো, ওর সাথে বিভিন্ন টুকটাক জানলা দিয়ে কথাবার্তা বলতো। তো দরজাটা মানে খুলেছে, খুলে বলছে যে কেন আপনি এত কিছু করতে গেলেন? তো দেখছি লুচি আর আলুর দম করে নিয়ে এসেছে। এবার সত্যি বলতে যেটা ও জানিয়েছে যে ওর সেদিন খুব খিদেও পেয়েছিল, কিন্তু ওই কাজকর্ম করে এসে বাড়িতে এসে আবার রান্নাবাড়ি করবে সেটা ওরও ইচ্ছে করছে না, রোজ রোজ ওর বাইরের খেতেও ইচ্ছে করতো না। যাই হোক, তো এবারে ও ভাবলো যে ঠিক আছে, অসুবিধে নেই, উনি ভালোবেসে যখন নিয়ে এসেছেন আমি তাহলে একটু খেয়ে নিই। তো উনি খুব স্নেহ ভরে ভালোবেসে ওকে ওই লুচি আলুর দমটা দিয়েছে এবং ও খুব তৃপ্তি করে বাড়িতে খায়। এবার পরের দিন ও ভাবছে যে এই টিফিন কৌটোটা শুধু শুধু ফেরত দেবো। তো ও কি করেছে, বাজার থেকে একটু মিষ্টি কিনে এনে মিষ্টি পুড়ে ওনাদেরকে দিয়েছে। এবং ওইখান থেকেই একটা যে সম্পর্ক সৃষ্টি হলো, মানে ওই বয়স্কা যিনি ভদ্রমহিলা ছিলেন তিনি আর তার স্বামী থাকতেন। মাঝে মধ্যে ও যাতায়াতে যাওয়ার সময় ফেরার সময় হাতে যদি 2-1 মিনিট সময় থাকতো দাঁড়িয়ে একটু কথা বলতো। এরকম করে টুকটাক বেশ একটা কথাবার্তা আস্তে আস্তে সৃষ্টি হলো। এবার ও যেটা লিখেছে যে ওকে মাঝে মধ্যেই কিন্তু ওই বয়স্কা মহিলাটি বিভিন্ন খাবার দাবার ওকে দিত। কোনো কোনো দিন ওকে জিজ্ঞেসও করতো যে আজকে মানে ওই যে আর কি বয়স্কা যে দম্পতি, তো ওনাদের সপ্তাহে একদিন করে একটা ছেলে আসতো ওনাদের বাড়িতে, এসে বাজার করে দিত। তো একদিন ওকে বলছে যে রোজই তো দুজনের জন্য রান্না করি, তো আজকে তুইও আমাদের বাড়িতে এসে খেয়ে যাস। তো বলে ও একটুখানি ইতস্তত বোধ করছে যে এত বয়স্কা মানুষ, ইনি আবার রান্না বাড়ি নিজে করবেন। তখন ও বলছে না না আমি তো বাইরে খেয়ে নেবো। তখন বলছে না না তুই কি খাবি বল, আজকে বাজারের ছেলেটা আসবে, আমি টাটকা রান্না করবো। এবারে ওর একটুখানি মানে একটা ইতস্তত ভাব মনের মধ্যে আসে, কিন্তু ওকে দিয়ে জোর করে বলে যে তুই কি খাবি বল। তো ও একটা মাছের নাম বলেছে এবং ওই বয়স্কা মহিলাটি কিন্তু মানে ওই বাজার করে ওই সেই মাছটা ছেলেটাকে দিয়ে আনিয়ে সুন্দর করে রান্না ঠান্না করে ওর একদম বাড়িতে এসে দিয়ে গেছে, মানে পাশের বাড়ি, জাস্ট থালাটা করে সাজিয়ে ওকে দিয়ে গেছে। এবার এইরকম করে আস্তে আস্তে ওই বৃদ্ধা দম্পতির সাথে এই মেয়েটির একটা খুব ভালো একটা মানে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। আর সত্যি কথা বলতে যেটা ও লিখেছে যে ওর বাড়ি থেকে চলে আসে এবং ওর বাড়ির লোকের
ওর মানে এই কাজটাকে মেনে না নেওয়া, সবকিছু নিয়ে ওরও মনের মধ্যে কোথাও একটা খুব চাপা দুঃখ ছিল, একটা কষ্টও ছিল যে আমার বাড়ির লোক আমার এই কাজটাকে মেনে নিতে পারছে না। প্রতি পদে আমাকে বিভিন্ন রকমের কথা শোনাচ্ছে। তো কোথাও ওরও কিন্তু ভীষণ খারাপ লাগতো। ও ওর ফ্যামিলিকে খুব মিস করতো। তো এই সব কিছু নিয়ে ওর মনের মধ্যেও একটা মানে একটা শূন্যতা ছিল। এবং এই মানে বয়স্কা দম্পতির ওর ওর প্রতি এই কেয়ার, এই ভালোবাসা, এই টুকরো টুকরো ছোট ছোট জিনিসগুলো ওর মানে ওকেও না খুব মানে একটা ইমোশনাল করে তোলে ভিতর থেকে। এবং আস্তে আস্তে ও কিন্তু ওই মাঝে মধ্যে ওই বৃদ্ধা দম্পতির জন্য কিছু একটা ও মানে তৈরি করতে না পারলেও কিনে নিয়ে যাওয়া, মানে ছুটি থাকলে বা যেদিন একটু ওর কাজের ব্যস্ততা কম থাকতো সেদিন কিছু একটা নিয়ে গিয়ে গল্প করা, এইগুলো কিন্তু আস্তে আস্তে হতে থাকলো। এইবারে একদিন ওই দাদু ঠাকুমার বাড়ির লোক সম্পর্কে জিজ্ঞেস করে যে কিরে তোর বাড়ির লোক এখানে আসে না? তো বলে যে হ্যাঁ একবার দুবার এসেছিল, কিন্তু ওদের আসলে আমার কাজটা পছন্দ না। ওরা মনে করছে যে আমি যে কাজটা করছি এটা খুব ভালো কাজ নয়, তো সেই জন্য ওদের একটু সমস্যা হয়। তো উনি বলছেন কেন, তুই তো ভালো কাজই করছিস, মানুষের বিশেষ দিনে তাদেরকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তুলছিস, এটা কি কি খারাপ কাজ? এবার এই মেয়েটি যেটি মানে যে আর কি ঘটনাটা আজকে পাঠিয়েছেন, তিনি যেটা লিখেছেন যে অ্যাকচুয়ালি ওনার বাবা মাও কিন্তু এতটাও বিরোধিতা প্রথম থেকে করেননি, কিন্তু ওনার যে দাদা ছিল সেই দাদা সব থেকে বেশি বিরোধ করেছিল যে তার বোন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করবে না। এবং সেই দাদাই কিন্তু তার বাবা মাকে বিভিন্ন রকমভাবে প্রভোগ করতে থাকে যে তার বোন যে কাজটা করছে সেটা একেবারেই খারাপ কাজ, সেটা করাটা উচিত না। তো এইটা নিয়ে কিন্তু পরিবারের মধ্যে অশান্তির সূত্রপাত হয়। এবং ওর দাদাই বারংবার ওর বাবা মাকে বলে বলে মানে ওর সাথে ওর বাবা মায়ের সম্পর্কটা অনেকটাই কিন্তু খারাপ করে দিয়েছিল। যাই হোক, এই ব্যাপারগুলো তো চলছিল। তো এরপরে একদিন ওই ঠাকুমাকে আর কি মানে ঠাকুমা বলতে আমি ওই বৃদ্ধ বৃদ্ধা দম্পতির কথাই বলছি। তাদেরকে কথায় কথায় এই মেয়েটিও জিজ্ঞেস করে যে আচ্ছা আপনারা যে এখানে থাকেন, আপনাদের কি মানে আর কেউ নেই আশেপাশে, বা ওর নিজের ছেলে মেয়ে কেউ কি নেই? তো তখন ওই ভদ্রমহিলা যিনি ছিলেন তিনি বলেন যে না, আমাদের কোনো ছেলে কোনো মেয়ে কেউ নেই, আমরা একাই থাকি। মাঝে মধ্যে একটা মানে ওনাদেরই মানে দুটো দুটো তিনটে পাড়া পর একটা ছেলে আছে। তো বলছে সেই ছেলেটাকে কোনো খুব দরকার লাগলে ওই ছেলেটা আমাদের বাজার দোকান করে দেয়, আর না হলে ওই যে বৃদ্ধ যিনি তিনি মাঝে মধ্যে ওই অটো টোটো করে বেরিয়ে কিছু কেনাকাটির থাকলে সেটা করে নিয়ে আসে এবং ওনাদের এভাবেই চলে। তো আস্তে আস্তে ওই যে বললাম যে ভালোবাসা একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ওই বৃদ্ধ বৃদ্ধা দম্পতির সাথে, এবং এই মেয়েটিও কিন্তু আস্তে আস্তে ওদেরকে খুব ভালোবেসে ফেলে। এবার একদিন কি হলো, খুব বৃষ্টি সেদিনকে। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, ওইখানে যাওয়ার ৩-৪ মাস অবধি কিন্তু ও খুব ভালো ছিল। ভালো ছিল বলতে আমি ফিনান্সিয়াল কথা বলছি। ও ভালো, ভালো কাজ পাচ্ছিল, প্রচুর কাজ আসছিল ওর হাতে। অনেক বড়, বড় কাজ আসতো এবং একেক দিনে একের বেশি কাজও কিন্তু ও পেয়ে যাচ্ছিল। কিন্তু আস্তে, আস্তে যেটা হলো ৪-৫ মাস এভাবে ঠিকঠাক চলার পরে তার কিছুদিন পর থেকে ওর কিন্তু কাজের জায়গাটা আস্তে আস্তে একটু একটু করে খারাপ হতে শুরু করলো। মানে হঠাৎ করে ওর হাতে কাজ আসা কমে গেল, এবং যাও বা কাজ আসতো সেটা অনেক দূর দূর থেকে কাজ আসতো। অনেক কাজ এতটাই বেশি দূরে পেত যে ও সব কাজ করে উঠতে পারতো না। এরকম করে কিন্তু ওর একটু ফিনান্সিয়াল প্রবলেমস আসা শুরু হলো। এবার বুঝতেই পারছেন, ও বাইরে থাকে, ভাড়া থাকে, সেটার একটা খরচাপাতি আছে, নিজের খাওয়া খরচা আছে, হাত খরচ আছে, কনভিনিয়েন্স আছে, সবকিছু মিলিয়ে একটা ভালো রকমেরই খরচ হয়। ওই মেয়েটি তখন ওই দম্পতির সাথে যখন মাঝে মধ্যে কথা হতো তো একবার কথায় কথায় ওই কথাটা বলে যে ওর আগের থেকে কাজ অনেক কমে গেছে। তো এই কথাগুলো ও কিছু কিছু শেয়ার করেছিল। তো এরপরে একদিন কি হয়, ওই ভদ্রমহিলা আর কি বৃদ্ধা ভদ্রমহিলা তিনি একদিন ওকে বাড়িতে ডাকে। তো বাড়িতে ডেকেছে, মাঝে মধ্যেও যেত। তো বাড়িতে খাওয়ার জন্য ডেকেছে, তো গেছে।
যাওয়ার পরে ওনাদেরও দোতলা বাড়ি, এবং ওপর তলাটা অলওয়েজ বন্ধই থাকতো, কারণ ওনারা বয়স হয়ে গেছে, ওনাদের পক্ষে সিঁড়ি দিয়ে ওপর নিচ করাটা একটু সমস্যাজনক, তো ওনারা একতলাতেই থাকতেন। তো ওই ভদ্রমহিলা তখন বলেন যে তোকে একটা কথা বলছি, মানে তোকে আমি জোর করছি না, তবে তোকে আমি বলছি যদি তোর ইচ্ছা হয় তাহলে তুই কথাটা শুনতে পারিস। তখন ও বলছে কি কথা? তো তখন ওই ভদ্রমহিলা বলেন যে দেখছিস তো আমাদের দুজনেরই খুবই বয়স হয়েছে, আমাদের এই বাড়ি ঘর, আমাদের তো কোনো উত্তরাধিকার নেই, তো তোরও বলছিলি তোর কিছু সমস্যা আছে, এবার তুই পাশে থাকিস, যখন থেকে তুই এসছিস তোর সাথে একটু কথা বলি, আমাদের তো দেখছিসই পাড়াটা এরকম, কেউ কারোর সাথে সেভাবে কথাবার্তা অতটা কিছু বলে না, সারাদিন আমরা দুজনে একা একাই থাকি, তো যদি তোর মনে হয় তাহলে তুই ওপরের দোতলায় থাকতে পারিস। তোকে একটা চাবি দেয়, গিয়ে বলছে যে তুই একবার দোতলার ঘরটা দেখে আয়, তোর কেমন লাগে দেখ। তো চাবিটা নিয়েছে, গেছে, গিয়ে দেখছে ঠিকঠাক ভালোই ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, একজন আসে কাজ করে দিয়ে যায়। তো ওপরের ঘরগুলো সপ্তাহে 2 দিন পরিষ্কার হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, পুরো সেপারেট সব কিছু রয়েছে। আর ও যে বাড়িটায় ভাড়া থাকে তার থেকে ঘরগুলো বড়। আর সত্যি কথা বলতে কি, যেটাও লিখেছি মেলে, যে ওর সাথে ওই দম্পতির এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল, মানে একদম নিজের আত্মীয় হলে যেরকম একটা সম্পর্ক হয়, ভালো সম্পর্ক, একদম সেরকম একটা আত্মিক সম্পর্ক প্রায় তৈরি হয়ে গেছিল। এবার সেই জায়গা থেকে ওকে যখন এই বাড়িতে থাকার জন্য বলল, তখন ও না মানে প্রথমে খুব হতবাক হয়ে যায়, যে এমনি পাশের বাড়ি পরিচয়ে আলাপ ছিল, উনি খাওয়া দাওয়া মাঝে মধ্যে আমাকে দিতেন, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এবারে সত্যি বলতে কি ওরও একটা ফিনান্সিয়াল প্রবলেমস আসছিল, বাড়ি ভাড়া যতই যাই হোক একটা ভালো পরিমাণ টাকা বাড়ি ভাড়ার ক্ষেত্রে বেরিয়ে যায় কলকাতা শহরে। তো ভাবলো যে এই জায়গা থেকে আমাকে ওনারা বলছেন, এটা তো বিশাল ব্যাপার। আর সত্যি সত্যি যদি মানে উনি পরিষ্কার কথায় কথায় ওই মানে বৃদ্ধ মানুষটিও বলেন যে ভাবিস না তোকে পয়সার জন্য আমরা বলছি, আমাদের পয়সার দরকার নেই, যদি তুই থাকিস আমাদের ভালো লাগবে, তুই যখন কাজকর্ম করবি সেরকম বেরিয়ে যাবি, আমাদের পিছন দিয়ে একটা মানে আলাদা আর কি বেরোনো ঢোকার জায়গাও আছে, কোনো অসুবিধেই হবে না। এবার ও ওপরের ঘর গিয়ে দেখেও আসে, ওর না খুব অবাক লাগে যে সব কিছু ঠিকঠাকই আছে, ওকে ফ্রিতে থাকার জন্য বলছে, কিন্তু কোথাও একটা ওর মনে হয় যে এতগুলো টাকা একটা বাড়ি ভাড়া পেতে গেলে বা দিতে গেলে, একটা ওনারাও যদি অন্য কাউকে বাড়িটা ভাড়া দিতে, সেক্ষেত্রে ওনারা একটা ভালো পরিমাণ টাকা পেতেন, তো ও ভাবে যে আমি পুরো ফ্রিতে থেকে যাব। মানে ও হ্যাঁও বলতে পারছে না, কিন্তু মনে মনে ওর খুব ভালোও লেগেছে যে এই বয়স্কা দম্পতি ওকে এভাবে থাকার জন্য বলছে। এবার ও উপরের ঘরগুলো দেখে এসে বলে যে ঘর তো খুবই সুন্দর, কিন্তু মানে আমি মানে এরকম বিনা পয়সায় কি করে থাকবে, তাতে আমার নিজেরও খারাপ লাগবে। তখন উনি বলছে তুই আবার পয়সার চিন্তা করছিস কেন, তোকে তো আমরা নিজের লোক কি মনে করি, তুই পয়সার চিন্তা করিস না, তোর যদি মনে হয় তাহলে তুই এখানে থাকতে পারিস। এবার ও ভাবছে ও কি করবে। এবার ও 2-3 দিন ভাবে, তো তখন ও ভাবলো যে ঠিক আছে, আমার সত্যি মানে ও দিনে দিনে না কাজ খুব কমে যাচ্ছিল। আর আগে যেটা হচ্ছিল, ওর একটার পর একটা কাজ হাতে সবসময় থাকতো, সেই বিষয়টা কিন্তু ভীষণ রকমভাবে কমে গেল, মানে একটা কাজ করার আবার কিছুদিন পরেও কাজ পাচ্ছে। তো এইভাবে ভাড়া থাকাটা একটু প্রবলেমের হয়ে যাচ্ছে। তো ও ভাবলো যে ঠিক আছে, আমি ওই বাড়িটায় ভাড়া উঠে যাব। এবং ও তখন ওর মনে 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 হয় যে একবারে বিনা পয়সায় থাকবো। তো তখন এই মেয়েটি ওই দম্পতিকে বলে যে মানে বাড়ির এমনিতেও মিটার একটাই ছিল, ইলেকট্রিক মিটার, তো বলে যে ঠিক আছে, যা ইলেকট্রিক বিল হয় আমি সেটা প্রত্যেক মাসে দিয়ে দেবো, মানে ভাড়া হিসেবে ওরা কিছু নেবে না, কিন্তু ওরা ইলেকট্রিক বিলটাও নেওয়ার ক্ষেত্রে ওই দম্পতি বলে যে না না, আমাদেরকে ইলেকট্রিক বিল দেওয়ার দরকার নেই, তুই থাকবি, তুই যতটা যা তোর ইলেকট্রিক খরচ করার করবি, তাতে কোনো সমস্যা নেই, আমাদের এই মানে আমাদের যথেষ্ট টাকা পয়সা আছে। ইভেন ওকে নাকি মানে ওই বাড়িতে উঠে যাওয়ার কিছুদিন আগেও ওকে রীতিমতো নিজের আলমারি খুলে বেশ কিছু গয়নাপত্রও দেখায়, যে ওনার বেশ কিছু গয়না আছে সোনার, যেগুলো মানে কোনো উত্তরাধিকার নেই, এরকম ওকে অনেক কিছু দেখায়। এবং ও মানে কিছুটা জোর করেই বলে যে না না সব ঠিক আছে, কিন্তু আমি এভাবে বিনা পয়সায় তো পুরোপুরি থাকতে পারি না, তো আমি ইলেকট্রিক বিলটা দিয়ে দেবো। তো ওনারা তারপর আর আপত্তি করে না। এবার একটা নির্দিষ্ট দিন দেখে ও ওর ওই বাড়িতে আর কি যা যা জিনিসপত্র ছিল, খুব বেশি জিনিসপত্র ছিল না, আর একদম যেহেতু পাশের বাড়ি, তো হাতে করে করেই নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে ওই বাড়িতে সেটেল হওয়ার চিন্তাভাবনা করে।
এইবারে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই বাড়িটার যে দোতলা ছিল সেই দোতলায় একজন মধ্যবয়সী মহিলা আর তার মেয়ে থাকতেন। এবার একদিন যখন ও জিনিসপত্র সরাচ্ছে তো তখন ওই মহিলার সাথেও খুব সামান্য কথা হতো, খুব বেশি যে পরিচয় বা আলাপ ছিল তা নয়। তো ওই মহিলা বলছে যে তুমি ভাড়া উঠে যাচ্ছ? বলছে হ্যাঁ। তখন বলছে কোথায় যাচ্ছ? আর আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ওই জায়গাটা যেহেতু এটা একটা ছোট সাব গলি, তো সেই গলির ভিতরে না খুব শান্তশিষ্ট পরিবেশ, আর কেউ কারোর বিষয়ে নাক গলানো মাথা গলানো কিছু ছিল না। তো এবার ওই মহিলার সাথে ওর খুব একটা যোগাযোগ হতো না। তো কথায় কথায় বলেছে এই তো পাশের বাড়িতেই যাচ্ছি, ওনাদের দোতলার ঘরটা ওনারা আমাকে থাকার জন্য ভাড়া দিয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ওই যে বয়স্কা দম্পতি ছিলেন তারা ওকে একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে ওনাদের যথেষ্ট টাকা পয়সা রয়েছে, ওনাদের বাড়িঘর রয়েছে, যেহেতু ওনাদের কোনো ছেলে মেয়ে নেই, কোনো সে অর্থে উত্তরাধিকার নেই। তো উনি বলেছিলেন যে আমরা যে তোমাকে থাকার জন্য ফ্রিতেই থাকার জন্য বলছি এটা কেউ জিজ্ঞেস করলে বলো না, কারণ তাহলে আমাদের উপরেই যে কোনো পুজো আর্চা হোক বা আশেপাশে ক্লাব থেকে একটা চাপ আসতে পারে যে আপনি লোককে ফ্রিতে থাকার জন্য দিচ্ছেন, আমাদেরকেও এত টাকা দিন তত টাকা দিন, এরকম একটা দাবি দেওয়া আসতে পারে। তো সেই জন্য উনি বলেছিল যে দেখো দিনকাল তো ভালো না, আমরা বয়স্ক মানুষ দুজন মানে একা একা থাকি, তো আমরা চাই না এই কথাটা মানে খুব লোকজন জানুক। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি বলবে যে একটু কম পয়সায় ভাড়া দিয়েছে তাই আমি উঠে যাচ্ছি। এবার ও ভাবলো যে সত্যি তো একটা বয়স্ক দম্পতি এখানে এভাবে থাকে, যদি আশেপাশের লোকটা জেনে যায় যে আমাকে পুরোটাই ফ্রিতে থাকতে দিচ্ছে তাহলে ওনাদের উপর একটা ভবিষ্যতে চাপ সৃষ্টি হতে পারে। তো ও বলে দেয় ওই মহিলাকে যে একটু কম টাকায় পেয়েছি তাই আমি চলে যাচ্ছি। এবারে ওই ভদ্রমহিলা যিনি আর কি ও যে বাড়িতে ভাড়া থাকতো তার দোতলাতে থাকতো, তিনি বলছে যে একটা কথা বলছি কিছু মনে করো না, ওই দম্পতি কিন্তু স্বাভাবিক নয়, ওরা কিন্তু পাগল। ওই পাগলদের বাড়িতে তুমি ভাড়া উঠে যাচ্ছ, ওরা কিন্তু একা থাকে আর এদিকে তুমিও একা, বুঝে শুনে যেও, এরকম করে একটা ওয়ার্নিং মতো দেয়। এবার এটা শুনে ওর খুব খারাপ লাগে। ও ভাবছে যে এতদিন ধরে কথাবার্তা বলছি, কম দিন হলো না, ওনাদের ঘরেও গেছি, ঘর দোর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ছেলে আসে মাঝে মধ্যে, একটা মহিলা এসে মাঝে মধ্যে কাজ করে দিয়ে যায়। মানে ওরা যদি পাগলই হতো তাহলে দুটো পাগল মানুষই কখনো একসাথে ভাবে গুছিয়ে থাকতে পারে? তারপরে আবার এটাও ভাবলো যে ওই দম্পতি কিন্তু বলেছিল যে পাড়ায় ওদেরকে অনেকে ওদের থেকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল, ওদের থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু সেটা তারা করতে পারেনি তাই পাড়াতে ওদেরকে মানে সে অর্থে তো পাড়া কালচার ওখানে নেই, কিন্তু তবুও আশেপাশে অতটা কেউ কেউ মানে কেউ আর এদের অতটা খোঁজ খবর করে না, সেটা বুঝতেই পেরেছিল ও। তো ওর না এই কথাটা শুনে একটু খারাপ লাগে, কিন্তু তার সাথে সাথে ও সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে যে আরে আমাকে বলেছিল এরকম। তো তখন মানে নিজের থেকে একটু প্রতিবাদ করে, বলে যে না, পাগল বলে তো আমার মনে হয়নি, আমি এর আগে গেছি ওনাদের ঘর দেখেছি, কথা বলেছি, আমার কিন্তু ওনাদেরকে একটু পাগল বলে মনে হয়নি। তো তুমি কেন বলছো পাগল? তো ওই ভদ্রমহিলাকে যখন জিজ্ঞেস করে উনি বলেন যে আমি তো সেভাবে কথা বলি না, তবে আমি মানে উনিও আর কি 1.5-2 বছর আগেই বাড়িতে ভাড়া এসছে, তো তার আগে যে ছিল তার সাথে নাকি কথা হয়েছিল, তো সে বলেছিল যে মানে ওইখানে আর কি এই যে দম্পতি থাকে, বৃদ্ধ দম্পতি, এরা নাকি কী সব পাগলামো করে, উল্টোপাল্টা কাজ করে, বিভিন্ন ধরনের আর কি উল্টোপাল্টা কাজ মানে ঘরের মধ্যে আর কি নিজেরা নিজেরা করে। এবার সেটা কী উল্টোপাল্টা কাজ বা কী করে সেই বিষয়ে কিন্তু কিছু বলেনি। এবার আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছে, যার জীবনের ঘটনা, তিনিও কিন্তু এই কথাটা যখন শুনেছিলেন ওই ভদ্রমহিলার থেকে, তিনি কিন্তু বিশেষ কিছুই বুঝতে পারেননি, কারণ এইটুকু একটা কথা শুনে কিছু বোঝাটা কিন্তু খুবই চাপের বিষয়, কারণ এর থেকে বেশি ইনফরমেশন ওই ভদ্রমহিলার কাছে নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে মেয়েটি ওই দম্পতিকে এতদিন ধরে দেখছে, কোনো কিছু অস্বাভাবিক ওদের চোখে পড়েনি, ওর চোখে পড়েনি, ফলে হঠাৎ করে এই কথাটাকে বিশ্বাস করাও কিন্তু ওর কাছে খুবই মানে অদ্ভুত টাইপের লাগে। যাই হোক, তো ওইসব কথার পাত্তা দেয় না এবং ও ওর গুটি কয়েকটা জিনিস নিয়ে ও ওই বাড়ির দোতলায় শিফট করে যায়। এবার এই অবধি যা যা ঘটনা ঘটলো সেই প্রত্যেকটাই কিন্তু স্বাভাবিক। ওকে বললো, ও চলে গেল, থাকা শুরু করলো, এই অবধি ব্যাপারটা কিন্তু খুব স্বাভাবিক ছিল। এবার ও কী করতো, ও
যেরকম এই মানে প্রথম বাড়িতে যেরকম ও ছোটো করে একটা রান্নার সেট আপ করেছিল, মানে এখানেও কিন্তু ছোটো একটা রান্না সেট আপ করে। এবং ও সকালবেলা বেরোনোর সময় কিছু হয়তো একটা করে নিয়ে বেরিয়ে যেত খেয়ে। আবার মাঝে মধ্যেই যেটা হতো যে এই বৃদ্ধ দম্পতি ওর জন্য খাবার রেখে দিত, বিশেষত রাতের বেলাটা তো রাখতই, দিনের বেলাটা হয়তো বাড়িতে থাকতো না বা কী খাবে সেটা ওনারা অনেক সময় মাঝে মধ্যে চিড়ে মুড়ি খেয়ে নিত। তো সেই সব দিনগুলো ও নিজে রান্না করতো। এবার ওই বাড়িতে ঢোকার পর থেকে ও না মানে একটা জিনিস বুঝতে পারলো যে ওকে এই দম্পতি সত্যি খুব ভালোবেসে ফেলেছে। মানে ও উপরে কী করছে, কীভাবে ঘর রাখছে, কিছু নিয়ে কোনো প্রশ্ন করতো না, কখনো উপরে এসে দেখতোও না। খুবই আর কি মানে একদম বাড়ির লোক যেভাবে একটা মানুষ নিজের ঘরের লোককে যেভাবে ট্রিট করে, একদম ওর সাথে সেরকমই ব্যবহার করতো। এবং প্রত্যেক পদে পদে ওর মনে হতো যে আমি একটা এত মানে আমি এমন একটা সিচুয়েশান হলো যে ও নিজের বাড়ি ছেড়ে ও ভাড়া থাকতে চলে এলো, অথচ ওই ভাড়া থাকতে এসে এমন একটা আবার সিচুয়েশান হলো যেখানে পরলোক ওর কাছে এত বেশি আপন হয়ে গেল। তো এটা ভেবে ভেবে ওর নিজেকে খুব লাকি মনে হতো। এইভাবে মোটামুটি 3 সপ্তাহ কেটে গেল। এবং এই যে প্রথম 3 সপ্তাহ ওই বাড়িতে গিয়েও থাকলো, সেটা কিন্তু ওর কাছে খুব মানে প্লিজেন্ট একটা স্টে হলো। কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়া হচ্ছে, এবং মাঝে মধ্যে ও ওদের জন্য কিছু নিয়ে আসতো। খুব ভালো একটা সম্পর্ক, মানে আরও একটা দৃঢ় গভীর সম্পর্ক কিন্তু ওই দম্পতির সাথেই মেয়েটির তৈরি হলো। এইবারে একদিনকার ঘটনা, সেদিন রাত। এবার যখন ও পাশের বাড়িতে থাকতো তখন মানে কে কার ঘরে আসছে, রাতের বেলা কে আসছে না আসছে, এগুলো তো দেখার কোনো মানে সুযোগ ওর কাছে ছিল না, ও কোনোদিনও দেখেও নি। এবার একদিন ও রাতের বেলা ও দোতলার জানলার কাছে ছিল, গরমকাল, জানলা খোলাই ছিল। তো ও দেখছে যে ওদের মানে ওই যে বাড়িটায় ছিল সেই বাড়িটা একটা গ্রিল ছিল, এবার ওই গ্রিলে মানে একদম বাইরের যে গ্রিল সেই গ্রিলে তালা পড়ে যেত রাতের বেলা। ও দেখছে যে একটা লোক সে তালাটা খুলে, মানে তার কাছে একটা চাবি রয়েছে, সে তালাটা খুলে আস্তে করে দরজাটা দিয়ে সোজা একতলার ঘরে ঢুকে গেল। এবার এটা দেখে না ও খুব ঘাবড়ে যায় যে রাতের বেলা বাড়িতে কে ঢুকছে। এবং ওই বাড়িতে থাকতে থাকতে ও কিন্তু ওই পুরো এন্টায়ার বাড়িটাকে মানে ও নিজের বাড়ির মতোই কিন্তু ভাবতে শুরু করেছিল। এবার ও একটুখানি ঘাবড়ে গেছে যে কোনো চোর টোর নয় তো, সে হয়তো কোনোভাবে বাইরের তালার চাবি নকল করেছে, সে হয়তো ঢুকছে। তো ও না সঙ্গে সঙ্গে ওর থেকে দেখে ওর খুব অদ্ভুত লাগে। এবং ওই একতলা থেকে দোতলার মাঝখানে যে সিঁড়ি আছে, সিঁড়ির কাছে আবার একটা গ্রিল আছে। তো মানে ওর গ্রিলে তালা দিয়ে দিয়েছে, কিন্তু ও ভাবছে যে আরে এখানে নিচে দুটো বয়স্ক মানুষ থাকে, আর ওকে একদিন আলমারিতে খুলে দেখিয়েছিল তাদের কাছে যথেষ্ট সোনা গয়না আছে। এবার ও একটা আশঙ্কা করে যেই দেখেছে একটা লোককে ঢুকতে, সেই লোকটাকে ও কোনোদিন দেখেনি। আর এই বৃদ্ধা দম্পতির সাথে কেউ সেভাবে দেখা করতেও আসে না, আর যারা আসে তারা মোটামুটি বয়স্ক এবং এলে দিনের বেলার দিকে আসে, এরকম রাতের বেলা চুপি চুপি তো কেউ আসে না। তো ও একটা আশঙ্কা করে ওর ওই গ্রিলের গেটটা খুলে ও সিঁড়ি দিয়ে পা টিপে টিপে নামছে। এবার ও যখন নামছে তখনও দেখে যে ওই লোকটা ভিতরে মানে টকটক আওয়াজ করলো দরজায়, এবং ভিতর থেকেই কেউ একজন দরজাটা খুলে দিল। এবার ও না একটুখানি থমকে যায় যে ভিতরের দরজা নক করলো আর দরজা কেউ খুলে দিল, ভিতরে কোনো চিৎকার চেঁচামেচি কিছু হচ্ছে না, তার মানে অচেনা লোক নয়, এ নিশ্চয়ই এদের চেনা লোক। তো ও না একটুখানি অবাক হয়ে যায় যে দম্পতি বলেছিল যে ওদের সাথে কারোর কোনো যোগাযোগ নেই, কোনো ওদের ছেলে মেয়ে নেই, আত্মীয় স্বজন সেভাবে যোগাযোগ রাখে না, বেশিরভাগ লোকজন মারা গেছে। তো ভাবছে যে ঠিক আছে, হয়তো কোনো চেনা পরিচিত লোক, সে হয়তো সারাদিনে সময় পায়নি, তাই হয়তো এরকম 11টা সাড়ে 11টার সময় এসেছে। এবার ও ভাবছে যে তাহলে আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো, মানে কোনো চুরি ডাকাতির উদ্দেশ্যে আসেনি তো, আর লোকটা এভাবে পা টিপে টিপে কেন ঢুকছিল। ওর একটু কিন্তু ডাউট হয়, কিন্তু ও যখন দেখছে যে শান্তভাবে ভিতর থেকে কেউ দরজাটা খুললো এবং ওদের ভিতরে যে একটা কথাবার্তা চলছে মানে দরজার ভিতরে, সেটা কিন্তু বুঝতে পারছে। মানে টুকটাক কথার আওয়াজ আসছে, কিন্তু কী কথা বলছে কিছু বোঝা যাচ্ছে না। মানে তিনজনেই কিন্তু খুব লো ভলিউমে কথা বলছে।
এবার ও ভাবছে যে আরে এই লোকটা যে এরকম কোনো যে লোক আসার কথা আছে আমাকে, মানে ওই দম্পতির উপরে না এই মেয়েটার একটা অগাধ বিশ্বাস ভালোবাসা দুটোই জন্মে গেছিল। এবং ও ভেবেছিল যে যে আমাকে নিজের আলমারি খুলে গয়না দেখাতে পারে, যে আমাকে তার নিজের বাড়িতে বিনা টাকায় থাকতে দিতে পারে, তার সাথে আমার বিশাল ভালো সম্পর্ক এবং সে আমাকে সব বলে, আমি তার সব কিছু জানি। তো ওখানটাও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এবং যখন বুঝতে পারে যে এবার সে বেরোবে তো পা টিপে টিপে উপরে চলে আসে এবং গ্রিলটা দিয়েও বাইরের ওপর থেকে ও দেখছে এবং দেখে লোকটা একটা হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। এবার ও ভাবছে যে কি হলো ব্যাপারটা, আমাকে কালকে জানতে হবে। এবং ও ভাবছে যে আমাকে কেন জানতে হবে, আমাকে হয়তো নিজে থেকেই বলে দেবে। যাই হোক, তো ও চুপচাপ গিয়ে আবার শুয়ে পড়ে। সকাল হয়েছে। এবার সকাল হওয়ার পরে ও তো ভাবছে যে আমাকে, মানে আমি নিচে যাবো আর আমাকে ওই বৃদ্ধ বা বৃদ্ধা কেউ একজন তো আমাকে কালকের ঘটনাটা বলবেই। তো ও নিচে গেছে, টুকটাক কথাবার্তা বলছে, কিন্তু ও লক্ষ্য করছে যে ওকে কিন্তু, মানে ওই বৃদ্ধ বা বৃদ্ধা কেউই কালকে যে কেউ একজন এসেছিল, মানে যারা আর কি সব কিছু ওর সাথে শেয়ার করতো, ইভেন বাড়িতে কেবল লাইনের টাকা নিতে এলে সেটাও ওকে বলতো যে জানিস তো আজকে এই টাইমে ওই লোকটা এসেছিল। এবার ও ভাবছে যে আমার সাথে এই ব্যাপারটা শেয়ার করছে না কেন, আর অত রাতের বেলা কেউ এলো সেটা নিয়েই বা কেন কিছু বলছে না। তো ও কিছুক্ষণ ওয়েট করার পর ও যখন দেখছে ওনাদের দুজনের কেউই এই বিষয়টায় কথা বলছে না, তো ওই যেচে বলে, ও বলছে যে আচ্ছা আমি দেখলাম যে এরকম একজন এসছিল কালকে, মানে উনি কি কোনো কাজের জন্য এখানে এসেছিল, আর এত রাতে কি বা কাজে আসবে। এবার মানে ও দেখছে যে এই কথাটা বলার পরে দুজনেই কিরকম একটা থম মেরে গেল, মানে রাগ করেছে বা কষ্ট হচ্ছে সেরকম নয়, ওটা থম মেরে গেল। এবং তখন ওই বৃদ্ধ যিনি ছিলেন তিনি বলছে যে তোর কাছে একটু সময় আছে, তুই কি এক্ষুনি বেরিয়ে যাবি? তো ওর তখন বেরোনো ছিল, ওর বিকেলের দিকে বেরোনো ছিল। তো বলছে না আমার এখন বেরোনো নেই, আমার বিকেলে বেরোনো আছে। তো তখন ওকে ওই দম্পতি বলছে যে তোকে একটা কথা বলার ছিল, তুই যখন লোকটাকে দেখেছিস তো তোকে আমি বলতামই, তো ঘটনাটা হচ্ছে যে তুই যাকে দেখেছিস সে আসলে আমাদের ছেলে। তো এবার ও না মানে পুরো আকাশ থেকে পড়েছে, মানে এখানে থাকছে, তার আগে এতদিনের পরিচয় আলাপ সবসময় বলেছে যে ওদের কেউ নেই কেউ নেই। এবার কালকেও একজনকে ঢুকতে দেখেছে, এবার এখন বলছে কিনা যে সে ওদের ছেলে, এটা কিরকম কিরকম কথা। তো না মানে পুরো হতভম্ব হয়ে গেছে যে নিজের ছেলে বাড়িতে থাকে না, আমাকে এভাবে ফ্রিতে থাকতে দিয়েছে, ব্যাপারটা কি। তো তখন মানে আর কি বলছে, মানে ওই বৃদ্ধাই বলছে যে তোকে এই বিষয়ে বলতাম, আসলে তুই হয়তো ভাবছিস যে নিজের ছেলে, সেটা আমরা কেন বলিনি। আসলে ওকে আমরা মানে নিজের ছেলের মতোই দেখি, কিন্তু আমাদের নিজেদের ছেলে নয়, ওদের নাকি কোন আত্মীয়ের ছেলে। এবং তাকে ছোটবেলা থেকে ওরা মানে অনেক ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছে, ফিনান্সিয়ালি অনেক হেল্প করেছে। তো তাকে নিজের ছেলের মতোই নাকি ভালোবাসতো, কিন্তু কিছু কারণের জন্য মানে তার সাথে আর কি সম্পর্কটা পরবর্তীকালে আর ঠিক থাকে না। এবং সেই জন্য মানে ওনারাও নাকি খুব দুঃখ পেয়েছিল এবং সে তারপর থেকে ওরা মানে যাকে আর কি নিজের ছেলের মতো এত ভালোবাসতো তার সাথে ওর সম্পর্কটা খারাপ হয়ে যায় এবং সে মাঝে মধ্যে এরকমই রাতের বেলা দেখা করতে আসে। এবার এটা শুনে না ওর একটু অড লাগে যে ছেলের মতো, আবার বলছে ছেলে নয়, নিজের ছেলে নয়, তো তাকে আবার মানুষ করেছিল। তো তখন ও ভাবছে যে দুনিয়াতে কত রকম মানে মানুষ হয়, যারা এত করলো তাদের সাথেই কোনো সেরকম সম্পর্ক নেই। তারপরে ওই বৃদ্ধ বলছে যে তাকে ছোট থেকে বড় করা, তার সমস্ত খরচাপাতি, স্কুল কলেজ সব কিছু নাকি এরাই করেছে। এবার ভাবছে যে তাহলে মানে এই আসে কেন, মানে অন্য একটু অড লাগে বিষয়টা, মানে যা যা বলছে কোথাও মনে হয় যেন যে এই বিষয়টা পুরোপুরি ঠিক না। কিন্তু ওরা খুব কান্নাকাটি করে এই সমস্ত কথা ভেবে চিনতে, বলে যে মানুষের জন্য ভালো করেছি কিন্তু তার দাম পাই না, এরকম নানান কথাবার্তা বলছে। এবার এগুলো শুনে না
কোথাও একটা ওর মনে হয় যে কীরকম একটা খাপছাড়া খাপছাড়া ব্যাপারটা লাগছে। যাই হোক, তো ও আর কথা বাড়ায় না, ও উপরে চলে আসে এবং বিকেলবেলাও নিজের কাজে চলে যায়। এবার দুদিন ধরে না ওর মনের ভিতরটা খুব খচখচা করছে যে এত বড় একটা কথা, যে বলছে যে নিজের ছেলে নয় কিন্তু নিজের ছেলের মতো করেই মানুষ করেছে, এটা কি করে সম্ভবপর হয়, এটা হওয়াটা একটু মানে কোয়াইট ইম্পসিবল, এরকম আবার হয় নাকি। তো তারপরে ও ভাবছে যে হয়তো এনারা সত্যি খুব ভালো মানুষ, তাই হয়তো এরকম মানে এদেরকে প্রতিদান দেয়নি, তাই হয়তো এরকম ঘটনাটা ঘটেছে। এবারে বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে হঠাৎ করেই ওর ওইখানে না মানে ওই বাড়িতে ওই সিঁড়ি থেকে নামতে গিয়ে ওর পাটা একটু মচকে যায়। যথারীতি ও ডাক্তার দেখিয়েছে, তো ডাক্তার বলছে সামান্য পা মচকে গেছে, একটু ওই গরম জল ঠান্ডা জল লাগালে ঠিক হয়ে যাবে, আর একটা তার সাথে ওষুধ দিয়েছে। এবার ও ওরকম মানে পায়ে পা নিয়ে তো বাড়িতে রয়েছে। এবার এর মধ্যে ওর বাড়িতে ওর দাদার সাথে মানে ওর দাদা ওকে ফোন করেছিল এবং এমন কিছু কথা বলে যেগুলো একেবারেই ঠিকঠাক নয়। তো সেই বিষয়ে ও ইমেলে কিছুটা ডিটেলসে লিখেছে, বাট আমি সেই বিষয়গুলোতে আর যাচ্ছি না। তো সেসব নিয়ে কিন্তু ওর বাড়ির লোকের সাথে মানে ওর দাদা ওর বাবা মা সবার সাথে ওর কিন্তু একটা ঝামেলা হয়। এবং এই ঝামেলা হওয়ার ফলে ওর বাড়ি যাওয়ার ছিল, কিন্তু ওর যেহেতু পাটা মচকে যায় ওর বাড়ি যেতে পারে না। তো ওখানেই রয়েছে সেই সময় ওই বৃদ্ধ দম্পতি, ওর মানে ওকে খাওয়ানো দাওয়ানো সমস্ত ওর হাতের কাছে সমস্ত কিছু দিয়ে ঠিয়ে যায়, সব কিছু ওকে কিন্তু খুব ভালো সেবা যত্ন করে। এবং ওর মনে মনে খুব মানে এদের প্রতি এমনি একটা ভালোবাসা একটা টান তৈরি হয়ে গেছিলো, সেটা আরও দৃঢ় হয় যে এরকম অবস্থায় আমি মানে আমার বাড়িতে এরকম একটা সিচুয়েশান, তার মধ্যে এরা আমার জন্য কেউ কেউ হয় না, এরা আমার, তাও এরা আমার জন্য কত করছে। তো এটা নিয়ে ওর বেশ একটা ভালো লাগা কাজ করে। এবারে ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে একদিন মানে তখন ওর পায়ের অবস্থা খুব মানে খুব ব্যথা হচ্ছে পায়ে, মানে ও বুঝতে পারছে না যে যেখানে ডাক্তার বলেছিল 4-5 দিনে ঠিক হয়ে যাবে, কিন্তু সেই ব্যথাটা কোনোভাবেই কমছে না। তো ওকে বলেছে যে ঠিক আছে, একটা আমরা গাড়ি ঠিক করে দেবো, তুই তাহলে গিয়ে একবার ডাক্তার দেখিয়ে আসিস। তো ও ভেবেছে ঠিক আছে সেটাই করব। এবার ওই দম্পতি মানে বৃদ্ধা যিনি ছিলেন তিনি একদিন ওর ঘরে আসে দুপুরবেলা। তো এসে ওকে বলছে যে তোকে একটা কথা বলবো। ও বলছে হ্যাঁ বলুন। এইবারে ওই বৃদ্ধা ওকে বলে যে ওদের মানে যা সম্পত্তি আছে এছাড়া মানে এই বাড়ি গয়নাগাটি এসব ছাড়া ওদের ব্যাংকে প্রচুর টাকা ক্যাশ রয়েছে, আরও কিছু ইনভেস্টমেন্টস রয়েছে। তো এই সমস্ত কিছু ওরা মানে এর বেশিরভাগটাই আর কি ওই ছেলেটি যাকে ওরা পুত্র স্নেহে বড় করেছিল তাকে দেবে বলে অনেকদিন আগে থেকেই তাকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। এবং তার সাথে সাথে যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন, তো ওকেও ওনার ওই দম্পতির খুব ভালো লেগেছে, তো বাকি কিছু টাকা পয়সা গয়নাগাটি ওকেও দিতে চায়। সেটা বলে যে আমরা তো আর বেশি দিন নেই, তো আমরা চাই তোকেও কিছু দিয়ে যেতে, কিন্তু একটা বিষয় ভেবে আমরা দুশ্চিন্তায় আছি। আর সেটা হলো যে যেহেতু ওই যে ছেলেটিকে আর কি ওরা পুত্র স্নেহে বড় করেছে, সেই ছেলেটি কাকে বিয়ে করবে, সে কেমন হবে, সে সম্পত্তি ঠিকমতো রাখতে পারবে কিনা, সেই বিষয়ে ওরা মানে খুবই সন্দিহান। তো ওই বৃদ্ধা দম্পতি আর কি বলেন যে তোকে একটা জিনিস বলছি, যদি তুই এটা করিস তাহলে কিন্তু খুব ভালো হবে। এই ছেলেটাকে তো আমরা মানুষ করেছি, ছেলেটা এমনিতে খুব ভালো, তুই যদি ছেলেটাকে বিয়ে করে নিস তাহলে আমি সমস্ত সম্পত্তি একেবারে তোর নামেই লিখে দেবো। আর আমি জানি তুই খুব ভালো মেয়ে, তুই খুব ভালো করে আমাদের সম্পত্তিগুলোকে রক্ষা করতে পারবি, তো যা ইচ্ছে তুই সেটা দিয়ে নিজের শখ পূরণ কর, যা খুশি কর, আমাদের তাতে কোনো যায় আসে না, আমরা কিছু তোকে বলবো না, কিন্তু তুই ছেলেটাকে বিয়ে কর। এবার এই কথাটা শুনে না ও পুরো আকাশ থেকে পড়ে যে কি বলছে। আর এর আগে মানে এই কথাটা বলার 2-3 দিন আগেও ও ছেলেটাকে আসতে দেখেছে, এবং ছেলেটাকে দেখে ওর এটা মনে হয়েছে যে ওর থেকে বয়সে বেশ ভালোই বড়, মানে 9-10 বছরের বড় তো হবেই। এবার ওর না খুব অড লাগে যে আবার কীরকম কথা। আর সত্যি কথা বলতে কি, ও যেটা ইমেলে লিখেছে যে ও নিজের পায়ে জীবনে দাঁড়াতে হবে, ওর এটাই ওর মেন মোটো ছিল। ইভেন ওর বাড়ির সাথে ওর সেই সময় সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে।
তার মধ্যে ওর বাড়ি, ওরা হচ্ছে ব্রাহ্মণ। তো ভাবছে যে আমি একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে, এখন আমি মানে এরকম প্রস্তাব আমি কি করে মানতে পারি? মানে আমি ছেলেটাকে ঠিকমতো চিনিও না, জানিও না। আমি এনাদেরকে ভালো মতো চিনি জানি, কিন্তু এনারা যখন বলছে ভালো ছেলে, যদি আমি ধরেও নি ছেলেটা ভালো, তাহলেও কি মানে ওই ছেলেটাকে ফট করে আমি এভাবে বিয়ে কি করে করব? আর আমার বাড়ি থেকে মানবে না, আর ওরাও বলেছে যে ওরা ব্রাহ্মণ নয়। তো ও না প্রথমেই মুখের উপর না বলে দেয়। ও বলে যে এটা তো আমার পক্ষে সম্ভব নয়, আর আমি এখানে একা থাকি ঠিকই, কিন্তু আমার বাবা, মা, দাদা এরা সবাই আছে। তো এমতাবস্থায় আমি কোনো ডিসিশন এভাবে নিতে পারবো না। এবং ও না মনে মনে একটু রাগই হয়, এবং ও মনে মনে ঠিক করে নেয় যে আমি এবার একবার বাড়ি যাব, ও ডাক্তারও দেখাবে, এবং তারপরেও বাড়ির সাথে যা ঝামেলা ওর অশান্তি আছে, এখন এমনিতে ওর কাজ কমে গেছে, ও ভাবলো যে আমি বাড়িতে শিফট করে যাবো, আমি আর এখানে থাকবো না। এবং ও মনে মনে না ওর খুব মানে খুব বাজে লাগে যে আমাকে হঠাৎ করে বিয়ের কথাটা কেন বলছে। মানছি ওনার আমাকে ভালো লেগেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু বিয়ে হঠাৎ করে আমি কেন করতে যাব? বিয়েটা তো আমার নিজের পছন্দের, আমি ইচ্ছে মতো কাউকে করব। এবার ওর বিহেভিয়ারটায় ও বুঝিয়ে দেয় যে ও একটু বীতশ্রদ্ধ, এবং ও মানে ওর পায়ে প্রচণ্ড তখন ব্যথা। ওই ব্যথা নিয়েই ও মানে বারুইপুরে যেখানে ওর বাড়ি ছিল বাড়ি চলে যায়, এবং সেখানে গিয়ে আবার একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে সেখানে গিয়ে প্রথমে ডাক্তার দেখায়। তো ডাক্তার বলছে যে দেখুন আপনার এত ব্যথা হওয়ার কথা নয়, মানে সব কিছু ঠিকঠাক আছে। আবার ওকে এক্স রে করতে দেয় পায়ের, এক্স রে রিপোর্টও মোটামুটি ঠিকঠাকই আসে, কিন্তু একটা জায়গায় একটা সমস্যা পাওয়া যায়। তো ওকে বলেছে রেস্টে থাকতে হবে, বেশি হাঁটাচলা করা যাবে না। এবার এদিকে যেটা হলো, ওর বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, মেয়েটির বাবা, এবং সে এমন অসুস্থ হয়ে পড়ে যে উনি কিন্তু মানে হঠাৎ অসুস্থ হন, এবং 8 দিনের মাথায় উনি মারা যান, মাত্র 8 দিনের মাথায়। এবার ও তো ওখানে গিয়ে আটকে গেছে, মানে ও ভাবেনি যে ওর বাবা হঠাৎ করে মারা যাবে। অসুস্থ হয়েছিলেন, মানে ও যাওয়ার পরেই অসুস্থ হয়ে যায়। তার মধ্যে আবার ওদের কিছু পারিবারিক বিষয় নিয়ে আবার ঝগড়া অশান্তিও হয়েছিল। যাই হোক, আমি সেসব দিকে আর যাচ্ছি না। তো এই ওর বাবা মারা গেল, এবং এদিকে ওর মা কিন্তু আবার সেই শোকে প্রচণ্ড কাতর হয়ে পড়লেন, ওর বাবা মারা যাওয়ার শোকে। আর এদিকে ওর দাদা মানে খুবই আর কি, পরিবারটাকে যেহেতু ওর দাদাই সেই সময় ফিনান্সিয়ালি রান করতো, তো ওর দাদাও যে খুব ওকে পছন্দ করতো সেরকম কিছু নয়। এবার ও খুব মানে মনের দুঃখ কষ্ট নিয়ে ওখান থেকে ফিরে এলো, এবং ও এটুকু বুঝতে পারলো যে এই মুহূর্তে ও বাড়িতে ফিরতে পারবে না, কারণ বাড়িতে সেই পরিস্থিতিটা নেই। এবং ওর দাদাও খুব তাড়াতাড়ি আর কি বিয়ে থা করবে, সেও সংসারী হবে, আর পুরো সংসারটা এখন ওর দাদার আন্ডারে চলে গেছে। ওর বাবার লাস্ট কিছুদিন থেকে ফিনান্সিয়াল একটু প্রবলেমসও চলছিল, কিছু ধার দেনা হয়ে গেছিলো, সেই সমস্ত ধার দেনা ওর দাদাকেই শোধ করতে হবে। তো সেসব নিয়ে পরিবারে একটা এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে ও যেটা ভেবেছিল যে ও বাড়িতে শিফট করে যাবে নিজের বাড়িতে, সেটা সম্ভব নয়। যাই হোক, ও আবার এই বাড়িতে ফিরল, এবং ফেরার পর থেকে না ওর পায়ে ব্যথা যেমন আরও বাড়লো, তেমনি ওর বাঁ হাতের যে আঙুলগুলো ছিল সে আঙুলগুলো কীরকম বেঁকে বেঁকে যেতে লাগলো। মানে আর্থারাইটিসে যেরকম মানে বাতে যেরকম অনেক সময় হয়ে থাকে, ওরকম টাইপের কিন্তু বেঁকে বেঁকে যেতে লাগলো। এবং এমন ওর অবস্থা হলো, ওর মানে কাজকর্ম প্রায় বলা যেতে পারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ইনকাম সেরকম নেই, শারীরিক দিক থেকে ওর ভীষণ কষ্টে আছে। বাড়িতে যে ও কাউকে এই বিষয় নিয়ে কিছু বলবে সেই সিচুয়েশনটাও চলে গেল। সব কিছু মিলিয়ে ও একটা ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে কিন্তু পাস করছিল। আর এই পুরো সময়টা ওকে ফিনান্সিয়ালি ওকে সাপোর্ট দেয়া, ওর রান্না করে দেওয়া, ওকে ডাক্তারের থেকে ওষুধ নিয়ে এসে খাওয়ানো, এই সমস্ত কিন্তু ওই বৃদ্ধা দম্পতি নিজেরা করতেন। এবার এই সময়টায় ও একটা এমন চক্রব্যূহের মধ্যে ফেঁসে যায় যে ওকে যে ওই ছেলেটাকে বিয়ে করার কথা বলেছিল সেই কথাটা কিন্তু ওর বারবার কানের মধ্যে বাজতে থাকে, এবং ও ভাবছে যে আমি আজ নয়তো কাল সুস্থ হব, আমি আবার কাজ শুরু করবো, আমি অন্য জায়গায় ভাড়া চলে যাবো, এরকম অনেক কিছু সারাদিন মনে মনে ভাবতো। কিন্তু ও যখন আলটিমেটলি দেখতো যে ও দোতলা থেকে একতলায় নামতে পারছে না, মেকআপ আর্টিস্টদের সমস্ত কাজটাই পুরো হাতের কাজ, তো সেই হাতের আঙুলগুলো এরকম বেঁকে বেঁকে যাচ্ছে, তো না খুব মূর্ছে পড়তো। ও ভাবতো আমার কী হবে, আমার ভবিষ্যৎ কী, আমার জীবন কী। তার মধ্যে বাড়ির সাথে এমনিই সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তার মধ্যে ওর বাবা চলে গেল, তার মধ্যে
আরও কিছু পারিবারিক বিষয় নিয়ে ও একবারে কোণঠাসা হয়ে পড়ল। এবং তারপরে আলটিমেটলি ওর মাকে ফোনে পুরো বিষয়টা জানায়, এবং ওর মা তখন আর কি বলবে, বলছে ঠিক আছে তুই যদি ভালো থাকিস তাহলে তুই বিয়ে করতে পারিস। এবং ও যেটা ইমেলে লিখেছে যে ওর বিয়ের সেই সময় একেবারেই কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য হয়ে ওর মা একদিন আসে, এবং ওর দাদাও আসেনি, ওর মা এসে কিছু জিনিসপত্র, কিছু খুচখাচ গয়নাগাটি দিয়ে, এবং যার সাথে আর কি ওর বিয়ে হবে ছেলেটি ওখানে ছিল, ওদেরকে দেখে আশীর্বাদ করে যায়। এবং ওর মাও সেই সময় শারীরিক দিক থেকে খুব দুর্বল হয়ে পড়েছিল, ওনারও কিছু শারীরিক সমস্যা সৃষ্টি হয়েছিল, তো উনি এসে কোনো রকমে দেখে টেকে মেয়ে জামাইকে আশীর্বাদ করে চলে যায়। এবার ওদের যে পরিবারটা, সেই পরিবারে পারিবারিক দিক থেকে না একটা এমন অবস্থা সৃষ্টি হলো, মানে এই বাড়িতেও থাকছে, এবার বিয়ের সমস্ত কথাবার্তা হচ্ছে, তো ঠিক হলো যে না বাড়িতেই থাকতেন ওই, মানে ও যে বাড়িতে আর কি থাকতো সেখানে একজন ঠাকুরমশাই আসবে, সে একদম ঘরোয়া করে বিয়েটা হবে। এবং যেহেতু ওর মাও সেই সময় অসুস্থ হয়ে পড়ে, তো ঠিক করা হয় যে একদম ছোট করে, কাউকে নিমন্ত্রণ সেভাবে করা হবে না, ঘরোয়া করে বিয়ের অনুষ্ঠান হবে। এবার বিয়ের আগের দিনের কথা আমি বলছি। বিয়ের আগের দিন ওকে তো গয়নাগাটি সমস্ত কিছুই দিয়েছে। এবার যে ছেলেটির সাথে বিয়ে হবে সেই ছেলেটি আসে, এসে ওকে এমন কিছু কথা বলে যে কথাগুলো শুনে ও হতভম্ব হয়ে যায়। ছেলেটি ওকে বলে যে দেখো তোমার সাথে তো আমার এমনিতে এর আগে কথা হয়েছে, কিন্তু কিছু জিনিস আমি তোমাকে পরিষ্কার করে বলে দিই, আমাদের বাড়িতে আমি যা বলবো সেটাই কিন্তু হবে। তুমি, তোমার যদি কিছু প্রয়োজন হয়, তোমার যদি কোথাও কোনো অসুবিধে হয় তুমি আমাকে বলতে পারো, কিন্তু আমি ফাইনাল ডিসিশন নেব যে সেটা তোমার পক্ষে কতটা দরকার, আদৌ দরকার আছে কি না, কি দরকার নেই। এবং ছেলেটা পরিষ্কার বলে এই যে বৃদ্ধা দম্পতি রয়েছে এরাই হচ্ছে ছেলেটির আসল বাবা মা, কোনো মানে কোনো আত্মীয় স্বজনের ছেলে নয়, নিজের বাবা মা। এবার এটা শুনে না ও খুব অবাক হয়ে যায় যে একটা বৃদ্ধা দম্পতি যারা এত ভালো ব্যবহার করলো ওর সাথে, এত কিছু ওর জন্য করলো, তারা কেন নিজের ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দিল না, আত্মীয়ের ছেলে বলল, এটার কোনো সদুত্তরও পেল না। এবং সেই দিনই ওই বৃদ্ধা দম্পতিকে বিভিন্ন রকমভাবে জিজ্ঞেস করে যে কেন ওকে মিথ্যে কথা বলা হয়েছিল, ইভেন ওনারাও কিন্তু কোনো রকম কোনো সদুত্তর দিতে পারলো না। এবং শুধু সেটাই নয়, ওই ভদ্রমহিলা মানে ওই বৃদ্ধা মহিলা, তিনি বিয়ে মানে মানে ঠাকুরমশাই আসবে, একটা লগ্ন ছিল, তো বাড়িতেই বিয়ে হবে, তো সেই দিন মানে জাস্ট বিয়েতে বসবে ঠিক তার আগের মুহূর্তে ওকে একটা কথা বলে। মানে সেই সময়ে ও যেটা লিখেছে ইমেলে যে ওদের চোখ মুখের ভাষা, মানে বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। মানে ওকে কোনো অসুবিধায় রেখেছে সেটা নয়, কিন্তু ওই বৃদ্ধা দম্পতির মধ্যে যেটা মায়া মমতার একটা আলাদাই প্রলেপ ছিল তাদের চোখে মুখে, তাদের কথাবার্তায়, সেটা যেন কোথাও উধাও হয়ে গেছে। ওকে বলে যে তোকে আমাদের ছেলের সাথে বিয়ে দিচ্ছি, তুই টাকা পয়সা সম্পত্তি সব পাবি, কিন্তু তোকে কিন্তু খুব তাড়াতাড়ি একটা সুন্দর বাচ্চা জন্ম দিতে হবে, এবং একটা তিথি একটা সময় বলে দেয়, বলে যে এই তিথির মধ্যে তোকে একটা সুন্দর বাচ্চা জন্ম দিতে হবে, এবং যদি এই তিথির মধ্যে বাচ্চা তুই জন্ম দিতে পারিস সে কিন্তু মানে বিশাল ক্ষমতার অধিকারী হবে। মানে সেই ক্ষমতা শুধুমাত্র টাকা পয়সার ক্ষমতা নয়, সে বিশাল তার টাকা পয়সা থাকবে। মানে ওদের নাকি পুরো প্রজন্ম, মানে আগের প্রজন্ম এবং পরের প্রজন্ম সবাই নাকি বিশাল একটা জায়গায় চলে যাবে, তাদের বিশাল আর্থিক উন্নতি হবে, অনেক রকমের উন্নতি হবে, তাদের প্রত্যেকের খুব ভালো হবে, যারা অলরেডি মারা গেছেন তাদের মোক্ষ লাভ হবে, তাদের আত্মার মোক্ষ লাভ হবে, এরকম নানান কথাবার্তাকে বলে। এই কথাগুলো যখন ও শোনে সেই সময় ও যেটা ইমেলে মেনশন করেছে, ওর ওই ভদ্রমহিলার কথা মনে পড়ে যে বাড়িতেও প্রথম ভাড়া থাকতো, পাশেই যে বাড়িতে, এবং যিনি ওই দোতলায় থাকতেন সেই ভদ্রমহিলা বলেছিলেন যে এরা পাগল। ওর কিন্তু সেই কথাটা মনে পড়ে,
যে সমস্ত কী উল্টোপাল্টা কথা বলছে। আমাদের এখনো বিয়ে হলো না, আমি এখনো মানুষটাকে ঠিকমতো চিনলাম না, মানুষটাও হয়তো আমাকে চেনেনি। আজকে আমার একটা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমার বাড়িতে আমার সেরকম ঠাঁই নেই, বা বাড়িতে গেলেও আমি একটা সমস্যার মুখে পড়বো, আমার শারীরিক দিক ঠিক নেই, আমার হাতের আঙুলগুলো বেঁকে যাচ্ছে, পায়ে ব্যথা সারছে না, দোতলা থেকে একতলায় নামতে কষ্ট হচ্ছে। আজকে আমাকে কোথায় সুস্থ হতে হবে, ভালো হতে হবে, এসব না বলে আমাকে এরকম একটা তিথির কথা বলছে যে এই তিথির মধ্যে আমাকে এরকম একটা সুন্দর বাচ্চা, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক বাচ্চা জন্ম দিতে হবে, সে হলে নাকি এই হবে ওই হবে। এগুলো তো অলৌকিক ব্যাপার, এগুলোকে আবার হয় নাকি? ও ভাবছে সত্যিই কি এরা পাগল, আমি কি কোনো পাগলকে বিয়ে করছি? এবার ও না কিছু বুঝতে পারছে না, মানে ওর তখন পুরো মানে চোখের কাছে সমস্ত কিছু পুরো ঘোলা হয়ে গেছে। একটা পুরোহিত এলো, অত্যন্ত শর্টকাটে ওদের বিয়েটা হলো, মানে ওরা ছাড়া আর বাড়িতে কেউ ছিল না। পুরোহিত মশাই ঘরের মধ্যেই বিয়ে করিয়ে চলে গেল আধা ঘন্টার মধ্যে। ওদের রেজিস্ট্রি হলো, রেজিস্টার এলো, বিয়ে হলো, রেজিস্টারও চলে গেল, রেজিস্ট্রি হয়ে চলে গেল। এবার ও না ভাবছে যে আমি মানে ও সেই সময় ও যেটা লিখেছে যে আমি হয়তো এটা ভাষায় ইমেলে আমি আপনাদেরকে লিখে বোঝাতে পারবো না, কিন্তু সেই মুহূর্তে আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক, আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমার মাথার কাছে সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। আমার মানে আমার মনে হচ্ছে যেন আমি বুঝতে পারছি যে আমি খুব বড় একটা হয়তো ভুল করলাম, কিন্তু বুঝতে পারছি না যে আমি এই ভুলটাকে শুধরোবো কী করে। এবার এর পরের দিন থেকে ওর জীবনের একটা অন্য অধ্যায় যাকে বলে শুরু হলো। ওর হাতের আঙুলগুলো আরও বেশি বেঁকে বেঁকে গেল, প্রচণ্ড যন্ত্রণা করতো হাতে, কোনো কাজও সেভাবে করতে পারতো না। এদিকে পা মচকে গেছে, সেই যে পা মচকেছে 2 মাস হয়ে গেছে, সেই পা মচকানো এখনও সারেনি, উল্টে ব্যথা বাড়ছে। আর এই যে ছেলেটি, এই ছেলেটি যাকে ও বিয়ে করেছে, সে সারা দিনে হয়তো 20 থেকে 25 মিনিট সে বাড়িতে থাকে সারাদিনে। সে কোথায় যায়, কি কাজ করে, ও জিজ্ঞেস করলে ওকে বলে না, এবং ও যদি এমনিও কোনো প্রশ্ন করে, যদি ওর ইচ্ছা হয় উত্তর দেয়, নাহলে ও কোনো উত্তর দেয় না, মানে কোনো ওর দিকে ফিরেও তাকায় না। মানে একটা প্রশ্ন করলে মানুষ অ্যাটলিস্ট তার দিকে তাকাবে, অ্যাটলিস্ট কিছু বোঝানোর চেষ্টা করবে, সেরকমও কিছু নেই। এবং ওদের যে নিচে একতলা ওই দাদু ঠাকুমা মানে কি বৃদ্ধ দম্পতি, তাদের যে ঘরটা ছিল, সেই ঘরের মধ্যে মানে একটা মানে অনেকগুলো আলমারি ছিল, ঘরটা বড় ছিল, ঘরের মধ্যে দুটো মানে 4টে 5টা মতো আলমারি, এবং তার মধ্যে 2টো আলমারির মধ্যে স্বাভাবিক জিনিসপত্র থাকতো। বাকি যে আলমারিগুলো ছিল যেটা লিখেছে, সেই আলমারি ভর্তি অত্যন্ত অদ্ভুত অদ্ভুত জিনিস। কোথাও পোড়া মাটির কুজো, যার মধ্যে ভরে ভরে মানে সর্ষে, কালো তিল, পোড়া ফুল, কিছু মানে পাখির ছাল, তারপরে ওই পাখির যেরকম লোম ঠোম থাকে সেগুলোয় ভর্তি। এবং ওই আলমারিগুলো এমনিতে বোঝা যায় না, কিন্তু খুললে সেগুলো থেকে দুর্গন্ধ বেরোয়, নয় পোড়া গন্ধ বেরোয়, নয় দুর্গন্ধ বেরোয়। এবং পুরো এই দম্পতি যেরকমভাবে আগে কথা বলতো, ওদের যা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, এই বিয়েটার পরে যেন সব কিছু চেঞ্জ হয়ে গেল। এবং ওকে দিয়ে ঘরের সমস্ত কাজ কিন্তু করাতো। এবং ও যদি কখনো বলতো যে ওর কাজ করতে ইচ্ছে করছে না, ওরা কিন্তু মানে ওকে যে মারধর করতো বা বাজে কথা বলতো সেরকম নয়, শুধু ওকে বলতো যে আমরা তোমাকে খাইয়েছি, পরিয়েছি, থাকিয়েছি, মানে তোমারও তো উচিত আমাদের জন্য কিছু করা, এই বলে ওকে এমন ধরনের কথা বলতো যেগুলো শুনেও মরে মরে হলেও কাজ করতো। এবং প্রত্যেক দিনও চোখের জল ফেলতো যে মানে আমি কি করব। এবং ওর যে স্বামী ছিল, যে হাজবেন্ড ছিল, সেই হাজবেন্ডের মধ্যে যে কিছু একটা সমস্যা ছিল সেটা কিন্তু ও বুঝতে পারে। কারণ ওর হাজবেন্ড মাঝে মধ্যে কীরকম একটা হয়ে দাঁড়িয়ে থাকতো, মানে তাকে যদি কেউ ঠেলে সে চোখ ফিরে, চোখের পলক পড়ে না, তাকে যদি কেউ চিমটিও কাটে তাহলেও তার কোনো ব্যথা অনুভব হয় না, কীরকম একটা যেন মেরে থাকতো। এবং যখন এরকম স্টিল হয়ে যেত না, তখন প্রায় 25 মিনিট, 30 মিনিট, 40 মিনিটের জন্য এরকম হয়ে যেত। এবার ও ভাবছে যে এটা কি কোনো রোগ, নাকি এটা কোনো মানে আমি কথা বলছি, কথা বলবে না বলে আমার সাথে এরকম করছে, অ্যাকচুয়াল ব্যাপারটা কেউ কিছু বুঝতে পারতো না। এবং ওর হাজবেন্ডের হাতে পায়ে বিভিন্ন জায়গায় সরু 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 কাটা কাটা দাগ থাকতো,
যেটা দেখে ও বহুবার জিজ্ঞেস করেছে যেটা কেন দাগ, কিসের জন্য, ওর হাজবেন্ড কিন্তু কোনো উত্তর দিত না। এবং ও বহুবার ওই দম্পতিকেও জিজ্ঞেস করেছে যে কেন তারা নিজের ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দেয়নি। কারোর থেকে কোনো উত্তর, মানে কোনো উত্তরই ওরা দিত না। আর ওর একটা এমন সিচুয়েশন হয়ে গেছিল যে ওই দীর্ঘদিনের ওই পায়ে ব্যথা নিয়ে ও যে বাইরে বেরোবে, মানে বাড়ি থেকে যে ও নিজে বেরিয়ে যাবে, সেইটুকু পর্যন্তও পারতো না। ইভেন ওর যে ফোন ছিল না, ও ফোনে যে কারোর সাথে কথা বলবে বা কারোর সাথে ও যোগাযোগ করবে, অদ্ভুত রকমভাবে ও যখনই মনে করতো ও ফোন করবে, ও ফোনটা মাঝে মধ্যেই খুঁজে পেত না। এবং পুরো সময়টায় ওর ওই বাড়িটা এতটা ডিপ্রেসিং হয়ে উঠল ওর কাছে যে ওই বাড়িতে থাকতে থাকতে না ওর একটা সময় মনে হতো যে দূর, এই জীবন রাখার থেকে না রাখা ভালো। জীবনে কি আছে, শুধু একটু খাওয়া পড়া, এইটুকুর জন্য আমি এখানে পড়ে রয়েছি। শারীরিক ব্যথা রয়েছে, পায়ে ব্যথা, হাতের আঙুলগুলো বেঁকে গেছে, ও নিজের হাতের দিকেও তাকাতে পারতো না যে হাত দিয়ে আমি এত কাজ করেছি আর যে আমি একটা রান্নার জিনিসপত্র ঠিকমতো ধরতে পারছি না। ও বহুবার বলেছে যে আমাকে একটা ভালো ডাক্তার দেখাই যাতে আমার হাতের ব্যাপারটা ঠিক হয়, পায়ের ব্যাপারটা ঠিক হয়, কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না। এরপরে এইভাবে ওর কিন্তু একটা গোটা বছর ওই বাড়িতেও বিয়ের পরে থাকে। এবং এরপরে ওর উপরে কিন্তু ওই বৃদ্ধা দম্পতির অদ্ভুত রকমের মানসিক অত্যাচার বেড়ে যায় এবং ওকে বিভিন্ন সময় অদ্ভুত অদ্ভুত মন্ত্র বলতো। এবং সেই মন্ত্রগুলো যখনই ওর কানে আসতো ও প্রচণ্ড ব্যথা অনুভব করতো, নয় পিঠে নয় কাঁধে। মানে দেখবেন কেউ একটা ধরুন আপনাকে কোনো খারাপ কথা বললো বা এমন কোনো একটা বাজে ওয়ার্ড বললো যেটা খারাপ ওয়ার্ড, সেগুলো শুনলে মানুষের খারাপ লাগতে পারে, কিন্তু কখনো আপনারা শুনেছেন যে কোনো মন্ত্র শুনে কারোর মানে শরীরে ব্যথা অনুভব হয়? ওর সাথে কিন্তু এটা হতো এবং পরিষ্কার বুঝতে পারতো যে এই বাড়িতে ছেলে এবং এই বাবা মা তিনজনে মিলেই কিন্তু এমন কোনো কাজ করছে যে কাজগুলো কিন্তু একেবারেই করা উচিত না। সেটা কোনো মানে কালো বিদ্যা, কোনো কালো তন্ত্র, এসব কিছু হতে পারে, কিন্তু ও এগুলো কোনোদিনই দেখতে পেত না, মানে ওর চোখের সামনে এগুলো কিছু হতো না। মাঝে মধ্যে বাড়িতে কিছু কিছু লোক আসতো, মানে খুবই তান্ত্রিক টাইপের, তারা এসে কি করতো কি বলতো কিছু বুঝতে পারতো না। এইরকম করেও বিয়ের পরে 1-1.5 বছর কাটায়। এবং আস্তে আস্তে যখন ও প্রায় মানে মৃত্যুপথযাত্রী হয়ে গেছিল, মানসিক দিক থেকে প্রচণ্ড রকমের ভাবে ডিপ্রেসড, শারীরিক দিক থেকে ভীষণ দুর্বল, শরীরে ব্যথা, এগুলো যখন হয়ে যায় তো একদিন ও ভাবে যে ঠিক আছে, এভাবে রোজ রোজ মরার থেকে আমি একদিনই আমি যা করার করব। তো খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে খুব কষ্ট করে, মানে ওর পা রীতিমতো কেটে গেছিল, ওই অবস্থায় ও ওপর থেকে নিচে নামে এবং নিচে নেমে কোনো রকমে গেট খুলে ও বাড়ি থেকে বেরোয়। এবং বাড়ি থেকে বেরিয়েই ও মানে পুরো মুখ থুবড়ে পড়ে যায় এবং এমনভাবে ও পড়ে যায় না, ওর দাঁত রীতিমতো, মানে দাঁতের গোড়া থেকে রীতিমতো রক্ত বেরিয়ে আসে। এরপরে ও অনেক কষ্ট ওর বাপের বাড়ি পৌঁছয় এবং সেখানে গিয়ে ও মানে সমস্ত কথা প্রথমে বলতে পারে না, কিন্তু সেখানে গিয়েও যায় এবং তারপরেও সেখানে গিয়েও কিন্তু ওর প্রথমে রেহাই হয় না। ওর হাজবেন্ড গিয়ে ওকে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু বিভিন্ন রকম ছলে বলে কৌশলে ওর হাজবেন্ডকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপরে আইনি সাহায্য নিয়ে ওর ডিভোর্স ফাইল করে এবং ডিভোর্সের পরে মানে ও ডিভোর্স ফাইল যখন করে তখন সেখানে বিভিন্ন রকম ও বিভিন্ন ইস্যু দেখিয়েছিল, বাট আনফর্চুনেটলি ও কোনো কিছুই প্রুফ করতে পারে না, কারণ সে অর্থে কোনো প্রুফ ছিল না। তো এরপরে দীর্ঘ লড়াই হয় 3 বছর, 3 বছর পরেও ডিভোর্স পায়। এবং এই 3 বছরে অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই বৃদ্ধ দম্পতির কোনো চেঞ্জ হয়নি, ছেলেটা ওরকম যার সাথে আর কি ওর বিয়ে হয়েছিল সেরকম, যেরকম ছিল সেরকমই রয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই বাড়ি ছেড়ে আসার পরে ওর প্রথম কিছুদিন খুব কষ্ট হয়, প্রত্যেকদিন রাতের বেলা ওর প্রচণ্ড জ্বালা করতো শরীর কোনো কারণ ছাড়া, টানা 6টা মাসও ভীষণ রকমভাবে ভোগে। কিন্তু তারপরে আস্তে আস্তে ডাক্তার দেখিয়ে অনেক রকম কিছু থেরাপি করে ওর প্রথমে যেটা ঠিক হলো, ওর পা ঠিক হলো। তারপর ওর হাতের যে ওই হাতের আঙুলগুলো বেঁকে যাচ্ছিল, অদ্ভুত বিষয় হচ্ছে ডাক্তার কিন্তু ওকে বলে যে এই বাতে বা আর্থ্রাইটিস যেটার জন্য এরকম আঙুল বেঁকতে পারে সেরকম কোনো সিমটম কিন্তু শরীরে নেই, বাট তারপরেও যে কেন বেঁকেছিল সেটা কিন্তু ডাক্তারও সন্দিহান। এবং এরপরে আস্তে আস্তে কিন্তু একটু একটু করে সুস্থ হয় এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পরে ও ডিভোর্স পায় এবং ডিভোর্স পেয়ে
ওর তারপরে আরেকজনের সাথে, মানে এখন ওর বর্তমান যে স্বামী, তার সাথেও সোজা পুনা চলে যায় বিয়ে করে, এবং এখনও খুব ভালো আছে। বাট ও জীবনে যে ভুল ডিসিশনটা নিয়েছিল বিশ্বাস করে ওই বয়স্ক দম্পতিকে, সেটার জন্য কিন্তু জীবনের অনেকটা বড় সময় কিন্তু জীবন থেকে খুব খারাপভাবে বেরিয়ে গেছে। একটা খুব খারাপ অভিজ্ঞতা ওর হয়েছিল। তো সেটা কী ছিল কী না ছিল সেটাও আজও জানে না। ও সেটা জানার চেষ্টা করে, ওর মনে হয় যে ওই বিষয়ে যদি ও জানার চেষ্টাও করে তাহলে হয়তো ওর আরও ক্ষতি হয়ে যেতে পারে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো প্লিজ একটু সকলের সাথে শেয়ার করে দিন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা ঘটনা শেয়ার করতে পারেন। আজ এই অবধি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।